সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমরা আজ অধ্যায় 7 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ এই অধ্যায়ের কিছু বহুনির্বাচনী প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব আশা করছি। তো আমরা শুরু করতে পারি। দেখো, বহুনির্বাচনী প্রশ্ন 5টা এখানে বোর্ডে লেখা আছে। তোমরা একটু নিজেরা ভাবো যে এইগুলোর উত্তর কি হতে পারে। 1 নম্বর প্রশ্নে বলেছে যে 2 sec inverse x প্লাস cosec inverse x দিস ইকুয়াল টু কত? কতে অপশন আছে 0, খতে অপশন আছে π/2, গতে অপশন আছে পাই, আর ঘতে অপশন আছে 2π। তো কোনটা হতে পারে এখানে, বা কি পদ্ধতিতে করা যেতে পারে? তাহলে 1 নম্বরে এখানে বলেছে 2 sec inverse x হবে বন্ধুরা, এখানে sec স্কোয়ার না, এখানে হবে sec inverse। 2 sec inverse x প্লাস cosec inverse x দিস ইকুয়াল টু হোয়াট? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 1 নম্বরের জন্য সূত্র জানি যে 1 নম্বরের জন্য সূত্র যেটা আমরা জানি sec inverse x প্লাস cosec inverse x দিস ইকুয়াল টু π/2। আমরা জানি sin inverse x প্লাস cos inverse x দিস ইকুয়াল টু π/2। আমরা জানি tan inverse x প্লাস cot inverse x দিস ইকুয়াল টু π/2। এই ধরনের যে ফর্মুলা, সেখান থেকে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারি। যদি sec inverse x প্লাস cosec inverse x ইকুয়াল টু π/2 হয়, এর সাথে পেছনে আছে 2 দিয়ে π/2কে গুণ করলে ফলাফল দাঁড়াচ্ছে পাই। 1 নম্বরের উত্তর আমরা পেয়ে গেছি গ। এটা আমাদের সরাসরি সূত্র থেকে প্রশ্ন হয়েছে। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। 2 নম্বরটা নিয়ে চিন্তা করো কি করা যায়। 2 নম্বর, sin inverse 3/4 plus sec inverse 4/3 this equal to what? Sin inverse 3/4 plus sec inverse 4/3 this equal to what? কতে অপশন দিয়েছি π/2, খতে অপশন দিয়েছি π/3, গতে অপশন দিয়েছি π/4 এবং ঘতে অপশন দিয়েছি π/6। এগুলোর মধ্যে কোনটি হবে? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য করো, সাইন ইনভার্সের সাথে এখানে 3/4 আছে। 3/4, এই 3/4কে উল্টালে যেটা হয় 4/3, সেটা আছে এখানে, এবং সাথে আছে কি সেক ইনভার্স। তোমরা জানো এই সেক ইনভার্স থেকে কসে যাওয়া যায়, সেই ক্ষেত্রে এটা উল্টিয়ে দিতে হবে। সূত্র জানো 2 নম্বরের জন্য যে sec inverse x ইকুয়াল টু cos inverse 1/x। যদি আমরা এই কাজটি এখানে করি, লক্ষ্য করো sec inverse x থেকে যদি আমরা cos inverse x এ যাই, sec inverse x ইকুয়াল টু cos inverse 1/x, তাহলে এটা উল্টে যাবে। এটা হয়ে যাবে কি 3/4, cos inverse 3/4, তাহলে এটা থাকছে না। এখন তুমি লক্ষ্য করে দেখো, sin inverse 3/4 প্লাস cos inverse 3/4, এটাকে তুমি 1 নম্বরে যে সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম sin inverse x প্লাস cos inverse x ইকুয়াল টু π/2, এটা সহজেই ব্যবহার করতে পারো। এখানে x এর পরিবর্তে আছে 3/4। sin inverse x প্লাস cos inverse x ইকুয়াল টু π/2, sin inverse x প্লাস cos inverse x দিস ইকুয়াল টু π/2। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা এই সূত্র দিয়ে সহজেই এটা করতে পারলাম। 3 নম্বরটা, সাইন ইনভার্স এক্স এর ডোমেন কোনটি? সাইন ইনভার্স এক্স এর ডোমেন কোনটি? এটা তো সরাসরি আমাদের যে জ্ঞান থেকেই আসবে। সাইন ইনভার্স এক্স এর ডোমেন কোনটা হবে? সাইন এক্স এর রেঞ্জ যেটা হবে সাইন ইনভার্স এক্স এর ডোমেন।
তোমরা নিশ্চয়ই সাইন এক্স এর রেঞ্জ জানো। সাইন এক্স এবং কস এক্স এদের রেঞ্জ হলো -1 থেকে +1। তোমরা জানো যে সাইন থিটা এবং কস থিটা এদের মিনিমাম ভ্যালু হলো -1 আর ম্যাক্সিমাম ভ্যালু হলো +1। সাইন এক্স এবং কস এক্স এদের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে। যেহেতু সাইন এক্স এর রেঞ্জ -1 থেকে +1, তাহলে সাইন ইনভার্স এক্স এর ডোমেইন হবে -1 থেকে +1। এটা তো বিপরীত ফাংশন। সাইন ফাংশন, সাইনের বিপরীত ফাংশন হলো সাইন ইনভার্স এক্স। সাইন এক্স এর যেটা রেঞ্জ সেটা সাইন ইনভার্স এক্স এর হবে ডোমেন। আমরা জানি সাইন এক্স এর রেঞ্জ হলো -1 থেকে 1। সুপ্রিয় শিক্ষার্থী, এটা 3 নম্বরের জন্য। সাইন এক্স এর রেঞ্জ হলো -1 থেকে 1, তাহলে সাইন ইনভার্স এক্স এর ডোমেন হবে -1 থেকে 1। সাইন এক্স এর রেঞ্জ -1 থেকে 1, সাইন ইনভার্স এক্স এর ডোমেন -1 থেকে 1। আমার মনে হয় এটা বুঝতে পেরেছো। নেক্সট সুপ্রিয় শিক্ষার্থী, ট্যান ইনভার্স এক্স ফাংশনের রেঞ্জ কোনটি? ট্যান ইনভার্স এক্স ফাংশনের রেঞ্জ, এই বিষয়গুলো আমরা হয়তো এখনো বলিনি। আমি কয়েকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স এগুলোর মুখ্য মান সম্পর্কে আমরা বলিনি এর আগে। যাই হোক, তোমরা এটা মুখস্থ করে রেখো। সাইন ইনভার্স এক্স, এই ইনফরমেশনগুলো একটু মনে রাখবা। সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা হলো -π/2 থেকে π/2। সুপ্রিয় শিক্ষার্থী, -π/2 থেকে π/2 মুখ্য মানের যেটা সীমা, সেটাই হলো তোমার ডোমেন, রেঞ্জ। মুখ্য মানের সীমা, এটার মানকে বলা হবে রেঞ্জ, আর এখানে এক্স হবে এই ফাংশনের ডোমেন। অনুরূপভাবে cos ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা, cos ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা হলো 0 থেকে পাই। cos ইনভার্স এক্স এর মুখ্য মান যদি নির্ণয় করতে বলে, এই 0 থেকে পায়ের ভেতরে যে মান, সেই মানটা তোমার ক্যালকুলেটরে দিয়ে দিবে। এটা তোমরা লিখে দিতে পারবা সরাসরি, এটার আলোচনা করছি না। আর ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা এটা হলো -π/2 থেকে বড় আর +π/2 থেকে ছোট। এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। -π/2 +π/2 এগুলো হবে না। -π/2 থেকে বড়, +π/2 থেকে ছোট, এটা হলো মুখ্য মানের সীমা। আর মুখ্য মানের সীমাটাই হলো রেঞ্জ। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মানের যে সীমা, সেটাই হলো রেঞ্জ। তাহলে ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা যেহেতু -π/2 থেকে +π/2, অতএব এটা রেঞ্জ হবে -π/2 থেকে +π/2। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট হবে। থার্ড ব্র্যাকেট যদি কোনো অপশনে থাকে, সেটা উত্তর হিসেবে গ্রহণ করা যাবে না, যদি এই ধরনের অপশন আমরা এখানে দেইনি। তো এই ক্ষেত্রে তোমরা এই 3টা ইনফরমেশন অবশ্যই তোমাদের খাতায় লিখে রাখো। আমি এখানে প্রশ্ন হিসেবে ট্যান ইনভার্স এক্স দিয়েছি, কিন্তু সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্সও কিন্তু পরীক্ষায় আসতে পারে। সেই ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো তোমরা একটু লিখে রাখো। সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা -π/2 থেকে +π/2। তোমাকে যদি মুখ্য মান জিজ্ঞাসা করা হয় সাইন ইনভার্স হাফ কিংবা সাইন ইনভার্স √3/2 এগুলোর, সেই ক্ষেত্রে -π/2 থেকে +π/2 এর মধ্যে যে ভ্যালু, সেটাই আসবে মুখ্য মান। অনুরূপভাবে cos ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা হলো 0 থেকে পাই। তোমাকে যদি cos ইনভার্স হাফের মুখ্য মান জিজ্ঞাসা করা হয়, তাহলে 0 থেকে পায়ের মধ্যে যেটা আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি 0 থেকে পায়ের মধ্যে cos ইনভার্স হাফের ভ্যালু যেটা পাবা, সেটা হলো cos ইনভার্স হাফের যে ভ্যালু পাবা, সেটা হলো π/3। এটা এই সীমার মধ্যে আছে, এইভাবে দিবা। এটাই হবে এই ফাংশনের রেঞ্জ। ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা -π/2 থেকে π/2, এটাইভাবে লিখবা।
তো সুপ্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে আমরা 4 নাম্বার করে ফেললাম। এখন 5 নাম্বারে একটা প্রশ্ন আমি দিয়েছি। 5 নাম্বার প্রশ্নটা কিভাবে সলভ করা যায়। বলেছে cot p ইকুয়াল টু কোসেক ইনভার্স 3/4 হলে p ইকুয়াল টু কত। আমরা খুব সহজেই, এখানে তো সম্পূর্ণ ভ্যালুটাই জানা আছে, কোসেক ইনভার্স 3/4। আমরা জাস্ট একটা ত্রিভুজ আঁকবো এটার জন্য। কোসেকের জন্য যেহেতু ত্রিভুজটি হচ্ছে কোসেক থেটা হলো তোমার, কোসেকের ভ্যালুটা হবে অতিভুজ বাই ভূমি। মনে হচ্ছে এখানে একটু কি ভুল করেছি আমি। সুপ্রিয় শিক্ষার্থী, কোসেক ইনভার্সের সাথে থাকে হলো অতিভুজ বাই লম্ব। তো কখনোই অতিভুজ যেটা, এটা লম্বর চেয়ে ছোট হতে পারে না। সুতরাং এখানে আমার হয়তো লিখতে ভুল হয়েছে, এরকম হতে পারে। আমি এটাকে 2 দিয়ে দিচ্ছি। অতিভুজের চেয়ে লম্ব সবসময় কি হবে, ছোট হবে। তাহলে এখানে 2 দিয়ে দিলাম, 2ই মনে হয় হবে এখানে। তো সেই ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থী, ভূমি কত হবে? ভূমি হবে √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, 9 - 4 দিস ইকুয়াল টু 5। আমি চাচ্ছি পি এর ভ্যালু, পি ইকুয়াল টু হোয়াট। পি আছে কার সাথে? কট ইনভার্সের সাথে। তুমি যদি কোসেক ইনভার্স থেকে কট ইনভার্সে যেতে চাও, এইখানে কট ইনভার্সের সাথে থাকে ভূমি বাই লম্ব। তাহলে কট ইনভার্সের সাথে যে ভূমি বাই লম্ব, সুপ্রিয় শিক্ষার্থী, এটাই হলো তোমার এই পি এর ভ্যালু। √5/2 এইটা হবে কট ইনভার্স। এই পি এর ভ্যালু হবে √5/2 যদি এইটা কোসেক ইনভার্স 3/2 এর সমান হয়। তাহলে √5/2, এটা অপশন গতে আছে, এটাই হবে তোমার উত্তর। তাহলে সেই ক্ষেত্রে খুব সহজেই আমরা এটার জন্য একটা ত্রিভুজের সাহায্যে কট ইনভার্সে গিয়ে আমরা পি এর ভ্যালুটা বের করতে পারবো। তো এই ছিল 5টি সৃজনশীল প্রশ্ন, 5টি বহু নির্বাচনী প্রশ্ন। আমরা এগুলো সলভ করলাম, কিছু ইনফরমেশন আমরা জানলাম, এই ইনফরমেশনগুলো আমরা মুখস্থ করে রাখবো। তো আজকে আমরা এর পাশাপাশি একটি সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রশ্নটি বোর্ডে তুলছি, আমার সাথে তোমরা চেষ্টা করবা। তোমরা প্রথমেই শুরু করতে পারো। এটা দিনাজপুর বোর্ডে 2019 সালে এসেছিল এই প্রশ্নটি, সৃজনশীল প্রশ্ন। দৃশ্যকল্প এক। দৃশ্যকল্প 1-এ এখানে একটি ত্রিভুজ আঁকা আছে। সমকোণী ত্রিভুজ, এবং এইটার তোমার অতিভুজ দিয়েছে 13 আর লম্ব দিয়েছে 12। জাস্ট এতটুকুই আছে। আর এইখানে যে কোণ, এই কোণটাকে বলেছে ফাই। নেক্সট দৃশ্যকল্প 2-এ বলেছে জি অফ এক্স ইকুয়াল টু কট এক্স। দৃশ্যকল্প 2 এখানে বলেছে জি অফ এক্স ইকুয়াল টু কট এক্স। দুইটা দৃশ্যকল্প আছে। এখানে একটা চিত্র দেয়া আছে কতে, আর এখানে খতে বলেছে দৃশ্যকল্প 1-এ একটা চিত্র, আর দৃশ্যকল্প 2-এ জি অফ এক্স ইকুয়াল টু কট এক্স এটা বলেছে। প্রশ্ন কতে বলেছে যে tan ইনভার্স 4 ও tan ইনভার্স 5/3 এর সমষ্টি নির্ণয় করো। 5/3 এর সমষ্টি
নির্ণয় করো। সমষ্টি মানে যোগফল, এটা আমরা সবাই জানি। আর খতে বলেছে দৃশ্যকল্প 1 থেকে প্রমাণ করো যে, প্রমাণ করতে বলেছে হাফ ফাই প্লাস সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু কট ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 29/28। প্রশ্ন গতে যেটা বলেছে সেটা হলো সমাধান করো। সমাধান করো, কি সমাধান করতে বলছে? জি অফ π/2 মাইনাস থিটা ইন্টু জি অফ 3π/2 মাইনাস 2 থিটা দিস ইকুয়াল টু 1। এখানে একটা সীমা দেওয়া আছে, সীমা হলো 0 থেকে পাইয়ের ভেতরে থিটার মানটা থাকবে। এই হলো আমাদের সৃজনশীল প্রশ্ন, যেটা তোমাদের দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে এই সৃজনশীল প্রশ্নটি। তো তোমরা চেষ্টা করো এটি সলভ করার, আমি হেল্প করছি। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমি ক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। ক প্রশ্নটি এখানে উদ্দীপকের কারো সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তো আমি ক যদি লিখি, ক এর সমাধান, ক এর সমাধান কেমন হবে? বলেছে tan ইনভার্স 4 প্লাস tan ইনভার্স 5/3 এর সমষ্টি নির্ণয় করো। তাহলে সমষ্টি মানে যোগফল, tan ইনভার্স 4 প্লাস tan ইনভার্স 5/3, এইটার সমষ্টি কেমন হবে? আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র সবাই জানি। এই সূত্রটি আমি আর লেখার প্রয়োজন মনে করছি না, কারণ যারা তোমরা ক্লাস করছো প্রত্যেকেই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র জানো। আমরা এটাকে x এবং এটাকে যদি y মনে করি, তাহলে এটা আসবে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। নেক্সট tan ইনভার্স, এখানে যদি যোগ করে দাও 3 4 12 আর 5 17/3, নিচে আসবে, যদি বিয়োগ করে দাও এখানে লসাগু হবে 3, এখানে আসবে 3 - 20। যাই হোক, এই 3 দুইটা বাদ চলে যাচ্ছে, তুমি পাচ্ছ tan ইনভার্স 17/-17, অর্থাৎ tan ইনভার্স -1। এই পর্যন্ত আমরা সহজেই পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থী, tan ইনভার্স -1কে আমরা লিখতে পারি -tan π/4। এবার এই মাইনাসকে সরানোর জন্য আমরা এটাকে লিখতে পারি tan পাই মাইনাস π/4। এটা চতুর্ভাগের নিয়ম অনুযায়ী। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো tan পাই মাইনাস থিটা এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, এবং দ্বিতীয় চতুর্ভাগে tan এর ভ্যালু নেগেটিভ, তাহলে tan পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা। তো এখান থেকে আমরা যদি পাশে লিখি বা আমরা যদি উপরে লিখি সেটাই বেশি ভালো হয়। উপরে চলে যাচ্ছে এখান থেকে, tan এর ইনভার্সের সঙ্গে tan এটা বাতিল হয়ে যাচ্ছে, থাকছে হলো পাই মাইনাস π/4, এবং পাই থেকে π/4 যদি আমরা বিয়োগ করি, এটা রেজাল্ট আসবে 3π/4, এবং এটাই হলো আমাদের পয়ের উত্তর 3π/4।
এইভাবে আমরা খুব সহজেই ক প্রশ্নটি সমাধান করতে পারলাম। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমরা যদি খ এর সমাধান করার চেষ্টা করি, এখানে তোমাকে প্রমাণ করতে বলছে হাফ ফাই প্লাস সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু কট ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 28/29। এই ফাই যেটা, এটা আমরা দৃশ্যকল্প 1 থেকে নিয়ে আসব। ফাই কোথা থেকে নিয়ে আসব? দৃশ্যকল্প 1 থেকে আমরা ফাইকে নিয়ে আসব। তাহলে আমরা দৃশ্যকল্প 1-এ যেটা বলা আছে সেটা আমরা এখানে তুলে নেই, যে দেয়া আছে, চিত্রটা দেওয়া আছে আর কি। চিত্রটা আমরা একটু এখানে নতুন করে আঁকি। এইখানে আছে আমাদের ফাই, এখানে আছে 13, এখানে আছে 12। সেই ক্ষেত্রে ভূমিটা আমরা নির্ণয় করে ফেলবো। 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার দিস ইকুয়াল টু 5 আসবে রেজাল্ট। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ সবই জানি। এই কোণটা হলো ফাই কোণ। তাহলে আমরা যদি এখানে সাইন আছে, সাইন ইনভার্সে যাই, এই হাফকে আমরা সরাতে, এই পাশে আবার কট আছে, অর্থাৎ কট থেকে আমরা তো টেনে যেতে পারবো সহজেই। আমরা সবগুলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকেই টেনে ট্রান্সফার করে নিব। ঠিক আছে, টেনে ট্রান্সফার করে লেফট সাইড থেকে রাইট সাইড প্রুভ করার চেষ্টা করব। যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি কট, তাহলে লেফট সাইড এবং রাইট সাইড মিলে যতগুলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে প্রত্যেককেই আমি টেনে ট্রান্সফার করে নিতে চাই। ওকে, লেফট হ্যান্ড সাইড এখানে আছে হাফ ফাই প্লাস সাইন ইনভার্স 3/5। এই হাফের জন্য আমরা প্রথমে, এটা বইয়েরই একটা অঙ্ক, একটু রিঅ্যারেঞ্জ করে দেওয়া আছে। হাফের জন্য প্রথমে যদি তুমি ইয়েতে থাকো, কসে চলে যাও, সেটাই বেশি ভালো হবে। কস এ যদি তুমি যাও হাফ, অথবা সাইনে গেলেও হয়। সাইন হলো তোমার লম্ব বাই অতিভুজ, আর কস হবে ভূমি বাই অতিভুজ। এটা বইয়ের একটা প্রশ্ন যেটা আমরা আগে করেছিলাম। বইয়ের 5-এর 1 এই প্রশ্নটা এসেছে। ওই 5-এর 1 আমি যেভাবে সলভ করেছি ওই সময়, ঠিক যদি আমি ভিন্ন একটা প্রক্রিয়ায় তোমাদের এখানে শেখাতে চাই, সেই ক্ষেত্রে এই ফাইয়ের ভ্যালু কি করে নির্ণয় করা যাবে সেটা আমি একটু তোমাদের শেখানোর চেষ্টা করি। এটাকে যদি কসে নিয়ে যাই, কস হবে তোমার কস ইনভার্স, অথবা এটা যেহেতু সাইনে আছে সাইনেই থাকি, যে কোনোটাই করা যায় আসলে। সাইন ইনভার্স তোমার কত আসবে? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 12/13। আর এটা আপাতত সাইন ইনভার্স, এটাকেও ত্রিভুজ দিয়ে আমরা অবশ্য ট্যান বানিয়ে রাখতে পারি আগে থেকেই। ট্যান ইনভার্স ত্রিভুজ দিয়ে যদি এটাকে ট্যান বানানো হয়, সাইন ইনভার্সের সাথে থাকবে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি হবে 4। ট্যান ইনভার্সের সঙ্গে তাহলে তোমার থাকবে লম্ব বাই ভূমি। এখন এইটাকে আমরা কিভাবে টেনে নিয়ে যাব, দিস ইজ কোশ্চেন। বা তোমরা সবাই জানো এই হাফ হলো প্রবলেমেটিক, হাফকে আমরা কিভাবে সরাতে পারি, এটা হলো আমাদের একটা কোশ্চেন। তো হাফকে সরানোর জন্য নতুন একটা টেকনিক, সবাই এই অংশটুকু ভালো করে দেখো। এখন এই হাফকে সরাবা কি করে? হাফই কিন্তু এই অঙ্কের প্রবলেম। হাফকে সরাতে পারলেই অঙ্ক হয়ে যাবে। হাফকে সরানোর জন্য আমরা এইটুকুকে থেটা ধরে নিচ্ছি, ধরি থেটা বা এ ধরলেও হয়। সাইন ইনভার্স 12/13 দিস ইকুয়াল টু এ। দেয়ারফর সাইন ইনভার্স যদি ওই পাশে যায় তাহলে সাইন এ হয়ে যাবে। 12/13 দিস ইকুয়াল টু সাইন এ। নেক্সট আমরা এটাকে টেনে নিতে চাই এবং হাফকে সরাতে চাই। এখানে আমাদের টার্গেট দুইটা। 1 নম্বর টার্গেট হলো এটাকে আমরা টেনে নিব,
আর 2 নম্বর টার্গেট হলো এই হাফকে সরাবো। এই দুইটা টার্গেট যদি আমি একসাথে ফুলফিল করতে চাই, এটা নতুন একটা টেকনিক যেটা আগে বলিনি। দেখো সাইন ইনভার্স 12/13, এটাকে এ ধরেছি, সেই ক্ষেত্রে 12/13 ইকুয়াল টু সাইন এ। এবার এই হাফকে সরানোর জন্য এবং টেনে যাওয়ার জন্য আমরা ট্যান থেকে চলে যাচ্ছি। আমরা জানি ট্যান a/2 দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন a/2 ডিভাইডেড বাই কস a/2। আমরা এই পাশে একটু করতে পারি, ছোট ছোট করে এদিকে চলে আসি আস্তে আস্তে। এরপরে আমরা এই সাইডটা মুছে দিব প্রয়োজন হলে। আচ্ছা, এরপরে সুপ্রিয় শিক্ষার্থী একটু ভালো করে দেখো, ট্যান a/2 আমরা এইটার লব এবং হরকে 2 cos a/2 দিয়ে গুণ করব। 2 cos a/2 আর আগে ছিল সাইন a/2 আর নিচে আসবে 2 cos স্কোয়ার a/2। এটা করার কারণটা হলো আমরা এখানে যে সাইন a/2 এবং cos a/2 এইটা আছি, এখন আমরা এখান থেকে আসলে সাইন এতে চলে যেতে চাই। এই সাইন a/2 এখান থেকে আমি সাইন এ চাই, cos a/2 এখান থেকেও আমি সাইন এ চাই। সাইন এ কেন চাই? আমার কাছে সাইন এর ভ্যালু আছে, এই জন্য আমরা এইগুলো থেকে সাইনে যাওয়ার জন্য 2 cos a/2 দিয়ে এখানে লব ও হরকে গুণ করেছি। আমরা এটার ফলে কি সাইনে যেতে পারছি? একটু দেখো তো, 2 sin a/2 cos a/2 দিস ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী, দিস ইকুয়াল টু হলো সাইন এ। আমরা সাইন এ পেয়ে গেছি, আমরা এটা বসাতে পারবো। আর 2 cos স্কোয়ার এ, সুপ্রিয় শিক্ষার্থী, দিস ইকুয়াল টু হলো 1 প্লাস cos a। 2 cos স্কোয়ার a/2 এটা হলো 1 প্লাস cos a। তো আমরা এরপর tan a/2 তো থাকছে, সাইন এও আমার থাকছে, আর 1 প্লাস cos a এটাকে আমরা লিখতে পারবো রুট ওভার 1 তো থাকছেই, cos a কে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে দেখো এখানে সাইন এ পেয়েছি, এখানে সাইন এ পেয়েছি। আবারও যদি আমরা বাম দিকে আসি, তাহলে এখান থেকে কি পেতে পারি আমি? tan a/2 সাইন এর ভ্যালু হলো 12/13, নিচে আছে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে 12/13 144/169। তাহলে tan a/2 দিস ইকুয়াল টু, এখানে এই পুরাটা যদি আমরা হিসাব করি যেটা আসবে, উপরে তো 12/13 আসবে, ইন্টু নিচে এটা লসাগু হবে 13, এটা 13 উপরে চলে যাবে, আর এখানে 5 থাকবে, 5 আর 13 হবে 18। প্রিয় শিক্ষার্থী, এইটুকু তোমরা হিসাব করে দেখবা, এটার রেজাল্ট আসবে 18/13। আমি উল্টিয়ে দিয়ে 13/18 করে দিয়েছি, এটুকু তোমরা পারবা আশা করা যায়। 6 দুগুণা 12, 3 6 18, 13 আর 13 কেটে গেল। দেয়ারফর আমরা a/2, সুপ্রিয় শিক্ষার্থী, এখান থেকে a/2কে আমরা লিখতে পারবো হলো tan ইনভার্স, কি লিখতে পারবো, 2/3। এবং আমি যদি এখানে এর ভ্যালু বসিয়ে দিতে পারি, নিচে 2 থাকলো, 2 থাকলো, এইখানে যে এ আছে এর ভ্যালু হলো সাইন ইনভার্স 12/13, এর ভ্যালু হলো সাইন ইনভার্স 12/13, দিস ইকুয়াল টু tan ইনভার্স 2/3। নিচের লেখাগুলো যদি দেখতে অসুবিধা হয় একটু সুযোগ করে দেওয়া যেতে পারে। tan ইনভার্স a/2, এটাকে tan a/2 sin a/2 বাই cos a/2, sin a/2 এটাকে আমরা লিখেছি, এটা লব এবং হরকে 2 cos a/2 দিয়ে ভাগ করেছি। আমার আলটিমেট টার্গেট ছিল এগুলো থেকে যেন আমি সাইন এ পাই, পেয়েছি
টু সাইন এ বাই টু কস এ বাই টু দিস ইকুয়াল টু সাইন এ, টু কস স্কোয়ার এ বাই টু ইকুয়াল টু ওয়ান প্লাস কস এ, কস থেকে আবার আমি সাইনে চলে গেলাম যেহেতু আমার কাছে সাইনের ভ্যালু আছে। এবার আমি সাইন এর মান এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করে এখানে আমি পেয়েছি 2/3। লেফট সাইড থেকে ট্যানকে ইনভার্স করেছি, ট্যান ইনভার্স 2/3, আর লেফট সাইডে এ বাই টু থাকে, এর ভ্যালু এখানে যে এ আছে এই এর ভ্যালু হলো সাইন ইনভার্স 12/13, আর নিচে যে 2 আছে এটা হাফ। তাহলে আমরা ফাইনালি দেখো ভালো করে খেয়াল করো, এই সম্পূর্ণটার ভ্যালু ট্যানের মাধ্যমে পেয়েছি, হাফ সাইন ইনভার্স 12/13 দিস ইকুয়াল টু ট্যান ইনভার্স 2/3। এটা সমান আমরা ট্যান ইনভার্স 2/3 বসিয়ে দিব সুপ্রিয় শিক্ষার্থী। এখন তাহলে সেই ক্ষেত্রে এই অংশটুকু করার পর আমরা বলবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড আবারও লিখছি ইকুয়াল টু এইটুকুকে আমরা লিখতে পারবো ট্যান ইনভার্স 2/3, এর সঙ্গে আছে ট্যান ইনভার্স 3/4। তাহলে সম্পূর্ণটা যদি আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র প্রয়োগ করি, 2/3 প্লাস 3/4 ডিভাইডেড বাই 1 মাইনাস 2/3 ইন্টু 3/4। এইটুকুর হিসাব তোমরা সবাই করতে পারবা। এটা উপরে আসবে হলো 3 4 12, 12 হবে লসাগু উপরে, এখানে 8 আর 9 17 আসবে, আর নিচে আসবে হলো 12 লসাগু, 12 বিয়োগ 6 এটা 6, অর্থাৎ উপরে 12 নিচে 6, এটা কেটে গেলে ট্যান ইনভার্স 17/6। এটা হলো লেফট সাইডের ভ্যালু সুপ্রিয় শিক্ষার্থী। রাইট সাইডের ভ্যালু আমরা আলাদা করে নির্ণয় করে নিব। রাইট সাইড আমাদের কাছে আছে, এটাকে যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, আমাদের কাছে লেফট সাইডটা আছে। রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের কাছে cot ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 29/28। আমরা যদি এটাকে টেনে নিয়ে যাই, cot ইনভার্স 2 হবে tan ইনভার্স হাফ, আর cot ইনভার্স 28 এটা হয়ে যাবে tan ইনভার্স 28/29। এবার আমরা এই সূত্রটাই যদি প্রয়োগ করি, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, তো সেই ক্ষেত্রে আসবে হলো tan ইনভার্স, লবে আসবে কত 29 দুগুণা হলো 58 আসবে লসাগু, এখানে আসবে 29 আর এখানে আসবে 56, এটা হবে লবে। আর হরে যেটা থাকবে, হরে লসাগু হবে 58, আমি একবার হিসাব করে দিচ্ছি, আর এখানে আসবে 58 মাইনাস 28 দিস ইকুয়াল টু tan ইনভার্স 58 এর সঙ্গে 58 কেটে যাবে, এই দুইটা যদি যোগ করো, উপরে 9 আর 6 15 85, আর নিচে আসবে 30 এবং 85, এটা যদি আমরা কাটাকাটি করি 17 দিয়ে নাকি 5 দিয়ে যদি কাটি, 5 6 30, 5 17 85, তাহলে এখানে আসবে tan ইনভার্স 17/6। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটু এখানে মুছে দিয়ে লিখি, বেশি কনজেস্টেড হয়ে যাচ্ছে। এই 85 আর 30 কাটলে আমরা পাবো 17/6, tan ইনভার্স 17/6। এটা লেফট সাইডের ভ্যালু ছিল আমার। লেফট সাইড আমরা অনেক কষ্ট করে নির্ণয় করেছি। আমি তোমাদের আগেই বলেছি যে এই অঙ্কের বিশেষত্ব হলো এই হাফকে সরাবা কিভাবে। আমি যখন 7.1 করিয়েছি, এই হাফকে সরানোর জন্য 4 নম্বরে 4-এর 3 এবং 5-এর 1 দুইটা অঙ্ক আমি করেছিলাম। এই দুইটা অঙ্কে এরকম হাফ ছিল, ওখানে আমি দুইটা টেকনিক তোমাদের শিখিয়েছি। আর আজকে এই সৃজনশীলে আমি আরও একটি টেকনিক তোমাদের শেখালাম। এই টেকনিকটা, আজকে যে টেকনিকটা শেখালাম, এই টেকনিকটা হলো আসল নিয়ম, আর ওইগুলো ছিল একটু শর্টকাট প্রসেস। যেহেতু আমি সুযোগ পেলাম, আসল যে নিয়ম সেটা একটু করে দিলাম। আসল নিয়মটা একটু লেন্দি, যার জন্য আমরা ওই শর্টকাট প্রসেসে ওখানে অঙ্কটি করেছিলাম। ঠিক আছে, 4-এর 3 এবং 5-এর 1।
দুইটা অঙ্ক আমরা এখানে করেছিলাম, বইয়ের 4-এর 3 এবং 5-এর 1। এই প্রশ্নটি হলো 5-এর 1-এর প্রশ্ন, একটু ঘুরিয়ে দিয়েছে। 5-এর 1 আমি যেভাবে সলভ করেছি তোমাদের রেগুলার ক্লাসে সেইভাবে করতে পারবা এই অঙ্কটি, অথবা আজকে যে নিয়মে করলাম এভাবেও তোমরা করতে পারবা। তো আমরা দেখছি যে রাইট সাইডের যা ভ্যালু লেফট সাইডের একই ভ্যালু আমরা পেয়েছিলাম, দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা, আমাদের আর একটি প্রশ্ন বাকি আছে, সময়ও খুব কম আছে, আমরা একটু দ্রুত চেষ্টা করব যে ওই প্রশ্নটি সলভ করা যায় কিনা। গতে একটা সমীকরণ সমাধান করতে বলেছে। গতে যে সমীকরণটি আছে সমীকরণ যেটা আছে সেটা আমরা একটু দেখে নেই। g of pi by 2 minus theta, g of pi by 2 minus theta into g of 3 pi by 2 minus 2 theta, this equal to 1। এই হলো সমীকরণ। তো আমরা দৃশ্যকল্প 2-এ দেখতে পেয়েছি g of x বলতে এখানে cot x কে বোঝানো হয়েছে। যেহেতু g of x equal to cot x, সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে g এর পরিবর্তে আমরা cot বসাবো, cot pi by 2 minus theta, আর এখানেও cot 3 pi by 2 minus 2 theta, this equal to 1। নেক্সট সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু এখানে দেখছি পাই বাই 2 আছে, আমরা জানি যে পাই বাই 2 এর জন্য আমরা এই কটকে ট্যান বানিয়ে দিতে পারবো, যেটা চতুর্ভাগ নিয়ম আমরা যেটাকে বলি। তাহলে এটাকে যদি আমরা ট্যানে ট্রান্সফার করে নিই, আমরা এটাকে লিখব ট্যান থিটা, বিকজ এটা কোন চতুর্ভাগে আছে? এটা আছে তোমার প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে ট্যান পজিটিভ। সুপ্রিয় শিক্ষার্থী, এটা কোন চতুর্ভাগে? 3 পাই বাই 2, 3 পাই বাই 2 মাইনাস, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ। এখানে ট্যান এবং কট এরা পজিটিভ। আমাদের এখানে আছে কট, সুতরাং প্লাস হচ্ছে, এবং পাই বাই 2 এর সাথে 3 থাকার কারণে এটা ট্যান হয়ে যাচ্ছে, ট্যান 2 থিটা, দিস ইকুয়াল টু 1। এই বিষয়গুলো তোমরা আগে থেকেই জানো। এরপর আমরা এইখানে ট্যান 2 থিটার একটা সূত্র আমরা প্রয়োগ করব। ট্যান 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এই সূত্রগুলো কয়েকদিন আগেই আমরা ব্যবহার করেছি, 7.1-এর অঙ্কে আমি দেখিয়েছি, আমরা আবারও দেখতে পেলাম। এখন এই ট্যান থিটাকে যদি উপরে গুণ করে দেই, এটা আসবে 2 ট্যান স্কোয়ার থিটা, আর এটাকে যদি রাইট সাইডে 1-এর সঙ্গে গুণ করি, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এবার এই ট্যান স্কোয়ার থিটাকে যদি লেফট সাইডে নিয়ে আসো, তাহলে তুমি যেটা পাবা সেটা হলো 3 ট্যান স্কোয়ার থিটা। এখানে দুইটা আছে, এখানে একটা 3টা, রাইট সাইডে 1। নেক্সট তুমি যদি এখানে ট্যান স্কোয়ার থিটা লিখতে চাও, দিস ইকুয়াল টু 1/3। যদি বর্গমূল করে দাও, ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। আমরা এই পর্যন্ত আসলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে কি হয়, তাই না? তাহলে আমরা এখানে লিখলাম ট্যান থিটা, আর প্লাস মাইনাসটা না হয় থাকলো 1/√3। 1/√3 হলো ট্যান 30 ডিগ্রির ভ্যালু, অর্থাৎ ট্যান পাই বাই 6, এটার ভ্যালু হলো 1/√3। আমরা এই প্লাস মাইনাসকে ভেতরে নিয়ে নিতে পারি। এই ধরনের কথাবার্তা আমি তোমাদের অলরেডি নিয়মিত ক্লাসে বলেছি যে আমরা জানি ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, এই কারণে এটা করা যায়। নেক্সট, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা। সূত্র হলো এন পাই প্লাস আলফা। এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস পাই বাই 6। তো এই হলো বিষয়।
তো আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের ক্লাসের সময় শেষ হয়ে গেছে। আমাদের আর একটু কাজ বাকি আছে, সেটা হলো 0 থেকে পায়ের ভেতরে মান বের করে নেওয়া। তো এটা মনে হয় তোমরা নিজেরাই পারবা যে n এর ভ্যালু, এখানে n এর ভ্যালু হলো এক একটি পূর্ণ সংখ্যা। n এর পূর্ণ সাংখ্যিক মান এখানে বসিয়ে তোমরা 0 থেকে পায়ের ভেতরে থিটার যে মানগুলো হওয়ার কথা সেই মানগুলো তোমরা নির্ণয় করে নিবে, তাহলে তোমাদের অঙ্কটি হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন সলভ করলাম। এখানে নতুন কিছু টেকনিক দেখলাম এবং 5টি এমসিকিউ প্রশ্ন সলভ করলাম। পাশাপাশি আরও কিছু জ্ঞানমূলক বিষয় সেখানে ছিল, সেগুলো আমরা জানার চেষ্টা করলাম। তো তোমরা বাসায় পড়ালেখা করবা, চর্চা করবা এই অঙ্কগুলো। আমার মনে হয় অধ্যায় 7-এর আর ক্লাসের প্রয়োজন হবে না, অনেকগুলো ক্লাস আমরা নিয়েছি, কিছু সৃজনশীল এমসিকিউ প্রশ্ন করেছি, প্র্যাকটিস করেছি। তো তোমরা বাসায় চর্চা করবা, কোনো সমস্যা যদি হয় আমাদেরকে কমেন্টস বক্সে জানাবা, আমরা পরে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় শেষ করছি। খোদা হাফেজ।